দুর্নীতি দমন আইনের শাসন ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা। ফ্যামিলি কার্ড সহ 9 বিষয়ে অগ্রাধিকার বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। দক্ষিণের কয়েক জেলায় জামায়াতের নির্বাচনী জনসভা। ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্ত হাতে প্রতিরোধের আহ্বান আমিরের। কারো সম্পদে থামানো সময় কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার কারণে 4.5 কোটি তরুণ ভোটারই বদলে দিতে পারে ভোটের সমীকরণ মত বিশেষজ্ঞদের। নতুন ভোটারদের চাওয়া জুলাই চেতনা বাস্তবায়ন, দুর্নীতি প্রতিরোধ আর কর্মসংস্থান। তার যোগ্যতা কি সেটা বিবেচনা করে হচ্ছে যে প্রার্থীকে ভোট দেওয়া হবে। সেই চাওয়াগুলো যে প্রার্থী পূরণ করবে অবশ্যই সেই প্রার্থীকেই ভোট দিতে চাচ্ছি। হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। জাবের, রনি ও আম্বার সহ আহত বেশ কয়েকজন। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠবে আজ সকাল 11:30টায় প্রথম ম্যাচে লড়বে পাকিস্তান নেদারল্যান্ডস। সন্ধ্যায় মুম্বাইয়ে উদ্বোধনী অনুষ্ঠান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দুর্নীতি দমন আইনের শাসন ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে ইশতেহার ঘোষণা করল বিএনপি। তারেক রহমান ঘোষিত ইশতেহারে লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার এবং বৈষম্যহীন সমাজ গড়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাকে প্রথম ও প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকার গঠন করলে নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য ফার্মার্স কার্ড, প্রবাসী কার্ড ও নাগরিকের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতের আশ্বাস দেওয়া হয় ইশতেহারে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তুলে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরের কথাও জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পূর্বেই বিএনপি নিজস্ব সংস্কার ভাবনা ও দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেছিল জনগণের সামনে। দেশের নানা প্রান্তে নির্বাচনী সমাবেশেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় সমস্যা চিহ্নিত করে সেসব সমাধানের আশ্বাস দেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সেসবেরই সম্মিলিত রূপরেখা উঠে এলো বিএনপির ইশতেহারে। নতুন রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে তিনি নতুন বার্তা নিয়ে আসছেন মানুষকে জাগিয়ে তোলবার জন্য। যে ইশতেহারকে 5টি অধ্যায়ে 51টি বিষয়ে ভাগ করে বিএনপি, যেখানে গুরুত্ব পায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন সহ ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। ইশতেহার ঘোষণার পূর্বে তারেক রহমান বলেন, জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি জবাবদিহিমূলক, দায়বদ্ধ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করবে। এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। এবং সেজন্যই সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির দমন। তারেক রহমান জানান, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপনের পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা ও সাংবিধানিক সংস্কারের নানান পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আমরা মনে করি নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব। যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানিয়ে বিএনপি চেয়ারম্যান যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, পদোন্নতি ও বদলির আশ্বাস দেন। মর্যাদা ভিত্তিক সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, এই খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সরকারের পক্ষ থেকে একটি কার্ড একজন গৃহিণীর কাছে পৌঁছে দিব,
স্বাভাবিকভাবে কিন্তু উনি এম্পাওয়ার্ড ফিল করবেন, মানসিকভাবে তখন ওনার একটা শক্তি বৃদ্ধি পাবে। প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই, অথবা সমপরিমাণ খাদ্য সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিতে চাই। অনেকেই বলতে পারেন যে 2 থেকে 2,500 টাকা দিয়ে কি হবে একজনের। আমরা কিন্তু একবারও বলিনি আমরা তাদেরকে পুরো মাসের সহযোগিতা দেব। 5 বছরে 1 কোটি জনশক্তি রপ্তানির পাশাপাশি প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর ঘোষণা দেন তারেক রহমান। কর্মঘণ্টা না কমিয়ে নারীদের কর্মস্থলে ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার চালুর পাশাপাশি 6 মাসের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি সার্বজনীন করার অঙ্গীকার করেন তিনি। প্রায় 1 লক্ষের মতন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে চাচ্ছি সারা দেশে, যেই স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ হবেন নারী। স্বাস্থ্যসেবাটা ঘরে দেবে এবং তাদেরকে অ্যাওয়্যার করবেন যে এটা কাজ না করলে ডায়াবেটিক হবে না, এটা কাজ না করলে হাই প্রেশার বা কার্ডিয়াক প্রবলেম হবে না। যত বেশি সংখ্যক কর্মসংস্থান আমরা তৈরি করতে সক্ষম হব, তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে আমাদের। রাজস্ব, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংক খাতে বিরাজনীতিকরণ, শিল্প খাত, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, সৃজনশীল অর্থনীতির সম্ভাবনাকে উন্মুক্ত করা সহ নানান বিষয় উঠে আসে তারেক রহমান ঘোষিত বিএনপির ইশতেহারে। দেশের সব অঞ্চলে সবার জন্য সমতা ভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিতে বিএনপির দৃঢ় অবস্থান তুলে ধরেন তারেক রহমান। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না। বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই 19 দফা কর্মসূচি কিংবা প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030 আর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখার আলোকেই ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির এই ইশতেহার। যে ইশতেহারকে দলটি কেবল একটি প্রতিশ্রুতি নয়, বরং নতুন একটি রাষ্ট্র ও সামাজিক চুক্তি হিসেবেই দেখছে, যার মূলে থাকছে সাধারণ জনগণ, যে জনগণের রায়ের উপর ভিত্তি করেই তারা বাস্তবায়ন করবে এই ইশতেহার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাতারাতি কিছু নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দেশের সুষম উন্নয়নের ইশতেহার দিয়েছে বিএনপি। 2-1টি বিষয়ে নতুন করে ভাবনার প্রয়োজন থাকলেও পুরো ইশতেহারই দেশের মানুষের ভালোর জন্যই বলে মত বিশেষজ্ঞদের। বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জোর দিয়েছে দলটি, আর পুরো ইশতেহার বাস্তবায়ন করা গেলে সুখী সমৃদ্ধ দেশ পাবে নাগরিকরা। সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহার, তাতে উঠে এলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের কথা। নানা শ্রেণী পেশার মানুষ বলছেন এই ইশতেহার বাংলাদেশকে এগিয়ে নেয়ার ইশতেহার। সার কথাই উঠে এসেছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশে সবার আগে বাংলাদেশের কথা উনি বলেছেন, এটা সকলের মনের কথা। উনি দীর্ঘায়িত করেছেন, কিন্তু বলেছেন এর মাঝে মধ্যে একটা রসিকতাও করেছেন। সুতরাং তিনি একজন রসিক মানুষও এটাও প্রতিষ্ঠিত হয়েছে। ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে দলটি। গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই। ম্যানিফেস্টো শুনে কেউ কেউ বলছেন অবাস্তব, রাতারাতি কিছু করার প্রতিশ্রুতি নেই। দেশের পরিকল্পিত উন্নয়নের কথাই উঠে এসেছে ইশতেহারে। প্রতিনিয়ত আমরা তাদেরকে অবজারভেশনে রাখবো এবং 100 দিন পর পর সরকারের কাছে আমরা জবাবদিহি চাইব যে নির্বাচনী ইশতেহারে যে কমিটমেন্ট করা হয়েছে সেটা কতটুকু বাস্তবায়িত হলো। মানে সাধারণ জনগণের বিষয়গুলোর অ্যাঙ্গেল থেকে ইশতেহারটা প্রণয়ন করা হয়েছে এবং এটা এত হিউজ, এর এত ডিটেইলিং ইশতেহার, এটা প্রশংসার দাবি রাখে। সকালেই বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে এরকম কোনো গাঁজাখুরি প্রতিশ্রুতি এখানে আপনি পাবেন না। এখানে যেটা পাবেন, এই পরিকল্পনাগুলো যদি লম্বা সময় ধরে ধীরস্থিরভাবে যদি বাস্তবায়ন করা হয়, দেন সম্মিলিতভাবে বাংলাদেশের জনগোষ্ঠীর একটা উন্নতির জায়গায় যাবে। অনেকেই বলছেন অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করার অঙ্গীকার দেশকে সুষম উন্নয়নের দিকে এগিয়ে নেবে। বিএনপি যেই অঙ্গীকার ব্যক্ত করেছে কার্ড সংক্রান্ত বিষয়ে, সেখানে যদি 50% সফল হয় তাহলে অর্থনীতিতে তার একটি প্রতিফলন ঘটবে এবং যেটা সামগ্রিকভাবে বাংলাদেশের চিত্রকে পরিবর্তন করবে। ইশতেহারে সমাজে নৈরাজ্য, কিশোর গ্যাং, অস্থিরতা কমাতে সহিষ্ণু সমাজ গঠনের যে তাগিদ দেয়া হয়েছে তা আকৃষ্ট করবে শান্তপ্রিয় মানুষদের। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নির্বাচনী প্রচারে আজ উত্তরবঙ্গের 3 জেলায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বেলা 11:30টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। আর দলের কাণ্ডারির আগমনী ঘিরে সমাবেশস্থলের পাশাপাশি প্রস্তুত গোটা শহর। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। আর এরই মধ্যে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছে তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আজ ঠাকুরগাঁয়ের পর দুপুর 1টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এই মুহূর্তে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে আছেন আমাদের সহকর্মী পার্থসারথী দাস। যাচ্ছি তার কাছে। পার্থ, প্রথমে শুভ সকাল জানাচ্ছি আপনাকে। সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা সে বিষয়টি জানতে চাই। আর পাশাপাশি তারেক রহমানের আজকের কর্মসূচি আসলে কি তথ্য আছে আপনার কাছে? শুভ সকাল। অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে আসা শুরু করেছে। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, আপনি অবশ্যই দেখছেন যে দলে দলে নেতাকর্মীরা আসা শুরু করেছে এই সমাবেশ স্থলে। আমি এখন রয়েছি ঠাকুরগাঁও। এখানে যে স্থানে সমাবেশটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ। সেই বড় মাঠে নেতাকর্মীরা আসছেন। শুধু ঠাকুরগাঁও সদর উপজেলা নয়, ঠাকুরগাঁওর যে 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলার থেকেও কিন্তু এখানে নেতাকর্মীরা আসার কথা রয়েছে। আর জেলা বিএনপির পক্ষ থেকে আমরা যেটি শুনেছি যে যেহেতু দীর্ঘ 23 বছর পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঠাকুরগাঁও আসছেন, যার ফলে এখানকার স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন এবং সাধারণ মানুষের যে দাবি দাওয়া রয়েছে সেটি বিএনপির পক্ষ থেকে এখানে তুলে ধরা হবে তারেক রহমানের কাছে। এবং স্থানীয় যারা মানুষ রয়েছেন, বিএনপির নেতাকর্মী সহ অন্যান্য সাধারণ মানুষ রয়েছেন, তারা বলছেন যে অবহেলিত এই ঠাকুরগাঁয়ে দীর্ঘদিন বিভিন্ন চিকিৎসা সহ কৃষি সহ বিভিন্ন বিষয়ে তারা অবহেলিত, যার ফলে তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন এবং এটি তারেক রহমানের কাছে সেটি পেশ করা হবে। এবং সাধারণ মানুষ যেটি আশা করছেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এইসব দাবি পূরণ করা হবে। অনেক আমাদের সঙ্গে পার্থসারথী দাস যুক্ত ছিলেন ঠাকুরগাঁ থেকে এবং যারা ছিলেন সেখানের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনী বার্তা নিয়ে সবশেষ খবর। 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে জামায়াত মুক্ত থাকবে বলে অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। শুক্রবার বরিশাল বিভাগের কয়েক জেলায় নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দেন তিনি। আর এই সময় নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা ও হ্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় দক্ষিণাঞ্চলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ, বাউফল, ঝালকাঠি, ফিরোজপুর সহ মোট 6টি জনসভা করেন জামায়াতের আমির। সকাল 11টায় মেহেন্দিগঞ্জ দিয়ে জনসভা শুরু। সেখানে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেননি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছিল, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। বেলা 12টায় পটুয়াখালীর বাউফলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল অপকর্ম থেকে জামায়াতের লোকজনের হাত পরিষ্কার থাকবে। 54 বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। জুমার নামাজের পর একে একে ঝালকাঠি, পিরোজপুর আর নড়াইলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্য রাখা হবে না। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটি দলের লোকেরা মা বোনদের অপমান করে, দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, দখল বাণিজ্য করে, মা বোনদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে নাই। তাহলে কথা পরিষ্কার, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে। ইনশাআল্লাহ
বিগত সময়ে সারা দেশে উন্নয়নের জোয়ার বলেও অনেকটাই উন্নয়ন বঞ্চিত ছিল বরিশাল তথা দক্ষিণাঞ্চলের মানুষ। তবে এবারের বরিশাল সফরের মধ্য দিয়ে জামায়াত ইসলামের প্রতিশ্রুতি আগামীতে সরকার গঠন করতে পারলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠনের পাশাপাশি উন্নয়ন হবে ন্যায্যতার ভিত্তিতে সারা দেশে। সন্ধ্যায় যোগ দেন বোয়ালমারী উপজেলা স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী জনসভায়। এ সময় জামায়াতের আমির 12 তারিখের নির্বাচন ঘিরে যে কোনো অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তোমার কোনো অধিকার নেই কোন নিরীহ মানুষের দিকে বন্ধ চোখ দিয়ে তাকাবার, কারো সম্পদে থামা বসাবার, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার কারো নেই। ফরিদপুরবাসীর পক্ষ থেকে রাতে ফরিদপুর সদর উপজেলার সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত দিনের শেষ জনসভায় যোগ দেন জামায়াতের আমির। আমাদের শহীদরা আমাদের গালে পবিত্র রক্তের আমানত রেখে গেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ফরিদপুর। এবারে নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, আর এই ভোটই বদলে দিতে পারে ভোটের ফলাফল। আর তাদের মন জয় করতে নানা কর্মসূচি আর প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন দল বা মার্কার চেয়ে ব্যক্তির যোগ্যতাকে প্রাধান্য দেবেন তারা। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে পারবেন এমন প্রার্থীর ওপরই আস্থা রাখতে চান তরুণেরা। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের আন্দোলনে রাজপথে নামে লাখো জনতা। অবসান হয় 15 বছরের আওয়ামী লীগ শাসনের, আর সেই আন্দোলনের নেতৃত্ব দেয় একদল তরুণ। সেই গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি। তাই এই নির্বাচন তরুণদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, পড়ন্ত বিকেলে চায়ের আড্ডায় 5 শিক্ষার্থী। সবাই এবার নতুন ভোটার। চায়ের চুমুকে চলছে ভোটের ভালো মন্দ আলাপ। আমাদেরও কিছু বিচার বিবেচনা আছে, আমাদেরও কিছু বিশ্লেষণা আছে। সবার মত তো আর এক হয় না, বাট আমরা চাই যে নতুন যারা আসবে তারা যাতে আমাদের ভাষাটা বুঝে। আমাদের প্রতিনিধি যারা আসবে তারা হবে আমাদের ভাষা বলার মাধ্যম। আমাদের দুঃখ বেদনাকে তারা নিজেদের দুঃখ বেদনা হিসেবে ধারণ করবে। এই 5 জনের মতো এবার 45 লাখ হয়েছেন নতুন ভোটার। সব মিলিয়ে 26-এর নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, যা মোট ভোটারের 35%। তাদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে। তরুণদের একটা বড় অংশ এর আগের নির্বাচনে ভোট দেননি বা দেওয়ার সুযোগও পাননি। তাই এবার তাদের ভোটের আগ্রহ বেশি। তারা বলছেন ভোট দিবেন প্রার্থী দেখে। জুলাই চেতনা, প্রার্থীর দুর্নীতি বিরোধী অবস্থান এবং কর্মসংস্থানের বিষয়গুলো বিবেচনায় নেবেন তারা। তাদের ভোট পেতে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। নানা আশ্বাস অঙ্গীকারে চলছে কাছে টানার চেষ্টা। এখন তরুণদের আপনি বোকা বানিয়ে একটা ভোট কন্টিনিউ করতে পারবেন, এটা যে করা যাবে না সেটা জুলাই প্রমাণ করে দিয়েছে। তো আই থিঙ্ক এই ভোটটা ভালো হবে, সুষ্ঠু হবে। দল মত নির্বিশেষে সবাই হচ্ছে যে ধরেন সিল বা প্রতীকের ঊর্ধ্বে গিয়ে প্রার্থীকে তার যোগ্যতা কি সেটা বিবেচনা করে হচ্ছে যে প্রার্থীকে ভোট দেওয়া হবে। আমাদের যে চাওয়া তরুণ হিসেবে, সেই চাওয়াগুলো যে প্রার্থী পূরণ করবে অবশ্যই সেই প্রার্থীকেই ভোট দিতে চাচ্ছি। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন পরিবর্তনের অংশ হতে ভোট কেন্দ্রে তরুণদের ব্যাপক উপস্থিতি থাকবে। তাদের ব্যালটে ঠিক করে দেবে পরের সরকারের গতিপথ। এরাই সবচেয়ে বড় ফ্যাক্টর হবে। তারা যেদিকে ভোট দেবে, অর্থাৎ যে দলকে সাপোর্ট করবে, যে দলের প্রার্থীকে সাপোর্ট করবে, সেই দলের জেতার সম্ভাবনা, সেই প্রার্থীর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। কোন পলিটিক্যাল পার্টি নতুন আইডিয়া নিয়ে আসছে, একটা পজিটিভ পরিবর্তনের দিকে দেশকে নিয়ে যেতে পারবে, কারা ট্রান্সফরমেশন করতে পারবে, নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে, সে তরুণরা এইসব বিষয় মাথায় নিয়েই, এইগুলো বিবেচনা নিয়ে ভোট দেবে। তরুণদের পরই এবারের নির্বাচনে ফ্যাক্টর হতে পারে নারী ও সংখ্যালঘু ভোট, বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে রাতেই শাহবাগ ছাড়েন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ সকালে এই সংবাদ সম্মেলনের কথা রয়েছে। আর এর আগে হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে। আর এই সময় পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকালাব মঞ্চের অবস্থান কর্মসূচি। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ প্রথমে তাদের উপর জলকামান ব্যবহার করে, পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদনে গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পরে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষে ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএ সালাউদ্দিন আম্বার সহ বেশ কয়েকজন আহত হয়। আমরা তো কোনো সহিংস আন্দোলন যাই না, আমরা অনুরোধ করছি। আপনারা দেখছেন গতকাল রাত্রে থেকে আমাদের কর্মসূচি খুবই শান্তিপূর্ণ ছিল, আমাদের দাবিটাও শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারা আমাদের ভাইদেরকে মারলো। সংঘর্ষের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যান ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। পরে মিছিল শেষে তিনি আহতদের দেখতে যান ঢাকা মেডিকেলে। এভাবে জল কামান, রাবার বুলেট তাদের উপরে নিক্ষেপ করা হলো, এটা ন্যাক্কারজনক। বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আর কোনো একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ পড়ে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে। ঢাকা মেডিকেলের পরিচালক জানান ৬০ জনের মতো আহত হয়ে এসেছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কেউ গুলিবিদ্ধ নেই। আমরা কোনো গুলিবিদ্ধ রোগী এখন পর্যন্ত পাইনি। এই রোগীগুলোর মধ্যে প্রায় ৩০ জনের মতো আমরা পেয়েছি এক্সটার্নাল ইনজুরি আছে, যাদের স্কাল্প ইনজুরি, যখন ফেসে ইনজুরি বা বডির বিভিন্ন জায়গায় পায়ে ইনজুরি। হামলার প্রতিবাদে শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে ইনকলাব মঞ্চ। হত্যার বিচার এবং আমাদের আম্বার ভাই সহ জাবের ভাই যাদের উপর হামলা করেছে সবার সুস্থ বিচার চাই। নির্বাচন হবে, বিচার হবে না, এটা হবে না, তা হবে না, আমরা দিব না। আমরা ইন্টারনেটকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই জমিনে এই নির্বাচনের আগে আমাদের হাদিবার বিচার লাগবে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে ইনকলাব মঞ্চ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শহীদ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। আন্তর্জাতিক তদন্তের জন্য রবিবার জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। অন্তর্বর্তী সরকারের কার্যালয় থেকে একথা জানানো হয়। সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ আগে থেকেই নিষিদ্ধ, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনানুগ ব্যবস্থা নিয়েছে। সংঘর্ষে পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি বলেও অন্তর্বর্তী সরকারের কার্যালয় থেকে জানানো হয়। আহতদের কেউ গুরুতর নয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। আজ থেকে পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের। ২০ দলের এই আসরে প্রথম দিনেই মাঠে গড়াবে ৩ ম্যাচ। সকাল 11:30টায় কলম্বোর সিংহলি স্টেডিয়াম ক্লাব থেকে পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। কলকাতায় দ্বিতীয় ম্যাচে বিকেল 3:30টায় লড়বে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড, আর সন্ধ্যা 7:30টায় লড়বে ভারত যুক্তরাষ্ট্র। সবকিছু প্রস্তুত, আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে মাঠের লড়াই। বাজবে বিশ্বকাপের দামামা, কিন্তু টি-20 বিশ্বকাপের দশম আসরের কলঙ্ক হয়ে থাকবে বাংলাদেশ দলের বাদ পড়াটা। এই অধিনায়কদের গ্রুপে থাকত লিটন দাসও, কিন্তু আইসিসির হঠকারিতায় লিটনের জায়গাটা নিয়েছে স্কটিশ রিচি ব্যারিংটন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান, তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে নিশ্চিত ফেভারিট হিসেবে মাঠে নামবে দলটি। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে শ্রীলঙ্কায় আসা সালমান আলী আগার দল সহজ জয় পাবার কথা ডাচ ম্যাচে। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচে হয়তো মাঠে নামতো বাংলাদেশ, তবে বাস্তবতা বলছে কলকাতার ইডেন গার্ডেন্সে বিকেল 3:30টায় দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড, যে ম্যাচে সহজ জয় পাবার কথা ক্যারিবিয়ানদের। দিনের শেষ ম্যাচ সন্ধ্যা 7:30টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা।
টি-20 বিশ্বকাপের এবারের আসরেই প্রথমবার অংশ নিচ্ছে 20 দল। 2 হোস্ট ভারত আর শ্রীলঙ্কায় হবে মোট 55টি ম্যাচ। ভারতের 5টি আর শ্রীলঙ্কার 3টি মিলে মোট 8 ভেন্যুতে হবে বিশ্বকাপ মহারণ। এবারের আসরের প্রাইজ মানিও থাকছে রেকর্ড পরিমাণ। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে মোট $13.5 মিলিয়ন প্রাইজ মানি পাবে দলগুলো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 160 কোটি টাকা। গত আসরের তুলনায় এটি 20% বেশি। চ্যাম্পিয়ন্স দল ট্রফির সাথে পাবে 36 কোটি টাকার পুরস্কার আর রানার্স আপ পাবে 19 কোটি টাকা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এদিকে আজ সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। আকাশপথে আসবে আসরের ট্রফি আর মঞ্চ মাতাবেন বলিউডের 2 তারকা বাদশা ও নোরা ফাতেহি। এছাড়াও থাকছে ঋষাত শর্মা ও শিভা মনির শক্তিশালী সঙ্গীত মেডলি পরিবেশনা। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, আর এর পরপরই মাঠে গড়াবে ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ। ক্রিকেট বিশ্বের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে শনিবার। এদিন সন্ধ্যায় মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। লাইভ সঙ্গীত, বৃহৎ কোরিওগ্রাফি ও আলো আর লেজারের সমন্বয়ে তৈরি এই আয়োজন টি-20 ক্রিকেটের গতি ও উত্তেজনাকে তুলে ধরবে। আর জমকালো আয়োজনের পরেই মাঠে লড়াই করবে ভারত ও যুক্তরাষ্ট্র। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই থাকছে ঋষভ শর্মা ও শিভা মনির শক্তিশালী সঙ্গীত মেডলি পরিবেশনা, যা দর্শকদের নিয়ে যাবে বিশ্বকাপের আবহে। এরপরেই সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত, বিশ্বকাপের ট্রফির আগমন। আয়োজকদের ঘোষণা অনুযায়ী অভিনব আয়োজনে জেট প্যাক পরিহিত এক পারফর্মারের মাধ্যমে ট্রফিটিকে আকাশপথে মাঠে আনা হবে, যা হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। ট্রফিটিকে বরণ করে নেবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা, যিনি গত আসরেই শিরোপা জিতিয়েছিলেন ভারতকে। এছাড়াও অংশগ্রহণকারী দেশগুলোর জার্সি গায়ে 20 জন শিশুও থাকবে মাঠে। তখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বিশ্বকাপ উদ্বোধনের। এরপরই থাকছে বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রির জনপ্রিয় র্যাপার বাদশার পারফরম্যান্স। নৃত্য পরিবেশনা করতে মঞ্চে আসবে নোরা ফাতেহি, যা যোগ করবে গ্ল্যামার আর গতি। গ্র্যান্ড ফিনালেতে বাদশা ও নোরার যৌথ পরিবেশনা দিয়ে শেষ হবে মূল আয়োজন। উদ্বোধনী এই অনুষ্ঠান শেষ হবে চোখ ধাঁধানো আতশবাজির মধ্য দিয়ে। এদিকে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি দেখতে হলে দর্শকদের থাকতে হবে শনিবারের সন্ধ্যা 7:30টার ম্যাচের টিকিট। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। প্রচারণায় জমজমাট ভোলা 3 আসরের নির্বাচনী মাঠ। ভোটের আশায় ভোটারদের কাছে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটারদের প্রত্যাশা অনুযায়ী আছে নানা ধরনের প্রতিশ্রুতি। পিছিয়ে পড়া জনপদকে সামনে এগিয়ে নিতে রয়েছে নানা পরিকল্পনাও। তবে যেই প্রার্থী ভোটের আগে ও পরে কথা কাজে মিল রাখবে এমন জনপ্রতিনিধি চায় এমন আসনের এই আসনগুলোর ভোটাররা। একটি শান্তিপূর্ণ পরিবেশ দাবি ভোটার ও প্রার্থী উভয়েরই। এ নিয়েও রয়েছে সংশ্লিষ্টদের প্রস্তুতি। সারা দেশে প্রার্থীদের প্রচারণায় সরগরম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ। ব্যতিক্রম নেই ভোলা 3 আসনেও। সেখানেও জোরে সোরে চলছে নির্বাচনের দৌড়ঝাঁপ। এই নির্বাচন ঘিরে জনসাধারণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশারও শেষ নেই। শুধু অঙ্গীকারেই সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়েও উন্নয়নমূলক কাজ করবে এমন জনপ্রতিনিধি নির্বাচন করতে চান এই আসনের ভোটাররা। প্রথমে চাইতেছে যে নদী ভাঙ্গন এলাকাটা, নদী ভাঙ্গনটা একটু সংস্কার হোক। যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং হসপিটালগুলোতে অনেক চিকিৎসক সংকট, যন্ত্রপাতির সংকট, এসব সংকট নিরসনে তিনি কাজ করবেন। অনেক বেকারত্ব আছে, তো এদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এখানে যদি কোনো মিল কারখানা হয় তাহলে অতি উত্তম হবে। একটি পৌরসভা আর 14টি ইউনিয়ন নিয়ে ভোলা 3 আসনে এবার প্রতিদ্বন্দ্বী 6 জন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের তৎপরতা। পিছিয়ে নেই কেউই। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোটের আহ্বান করছেন এক এক দলের প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। যদি আমাদের দলকে বা আমাকে জনগণ দায়িত্ব দেয় তাহলে আমরা এখানে অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার ইত্যাদি করব। শিক্ষা ব্যবস্থার মান অত্যন্ত নিম্নগামী, সুতরাং এই শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজাতে হবে। জনগণ আমাদেরকে সুযোগ দিলে আমরা আমাদের এই এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ এবং প্রশাসনের যে দুর্নীতিগুলো আছে এগুলো আমরা নির্মূল করে আমাদের একটি সুন্দর
লালমোহন তজুদ্দিন আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ, আমি যেই অবহেলিত লালমোহন তজুমুদ্দিন রয়েছে, আমি এই অবহেলিত লালমোহন তজুমুদ্দিনকে একটি রোল মডেল এবং একটি আধুনিক লালমোহন তজুমুদ্দিন গড়তে চাই। একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবি ভোটার ও প্রার্থীদের। শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, এমনটাই আশ্বাস জেলা রিটার্নিং কর্মকর্তার। সবগুলি আসনের জন্য উপজেলা ভিত্তিক আমাদের 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার কার্যালয় থেকে তাদের যে প্ল্যানটি আছে সেটিও করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী এসছেন, তাদের ডেপ্লয়মেন্টটি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। ভোলা 3 আসনের 119টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে মোট ভোটার 3,88,550 জন। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। জমে উঠেছে পাবনা 3 ও 4 আসনে নির্বাচনী প্রচারণা। আসন দুটিতে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকায় বাড়ছে উত্তাপ। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থীর লড়াই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলছেন স্থানীয়রা। মিছিল, সমাবেশ, গণসংযোগ, লিফলেট বিতরণ সহ নানা প্রচারণায় সরগরম পাবনা 3 ও 4 আসনের নির্বাচনী মাঠ। সময় যতই ঘনিয়ে আসছে বাড়ছে এই 2 আসনে নির্বাচনী উত্তাপ। চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে পাবনা 3, আর ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে পাবনা 4 আসন। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সহ পাবনা 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন হাবিবুর রহমান হাবিব। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু। দাঁড়িপাল্লার হয়ে লড়ছেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল। কষ্ট প্রতিদান হিসাবে যেটা আমার প্রাপ্য ছিল দেয়নি বিধায় নেতা কর্মী এবং জনগণের চাপেই কিন্তু আমি এই প্রার্থী হয়েছে। জনগণের পাশে থাকি, আমার রাজনৈতিক কারণেই দেশের মানুষ আমাকে ভালোবাসে। এবারের ঈশ্বরদী এবং আটঘরিয়ার মানুষ জামাতকেই বিজয়ী করবে ইনশাআল্লাহ। একই অবস্থা পাবনা 3 আসনেও 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের লড়াই হবে মূলত ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থীর। প্রশাসন খণ্ড খণ্ড আছে, এগুলিকে একীভূত করে সতর্কীকরণ করলে আমার মনে হয় এই ভোট সর্বত্র ভালো হবে। লেভেল প্লেইং ফিল্ড এখনো মনে করি না যে হয়েছে, কারণ এখানে আমাদের একটু শঙ্কা রয়ে গেছে। এমন কোনো দল না, এমন কোনো প্রার্থী না যাদের সাথে ধানের শীষে প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিদ্বন্দ্বী অবস্থা এখানে আসলে এখানে ধানের শীষের অবস্থান একচেটিয়া। বিএনপির শীর্ষ কমান্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ইতিমধ্যে 2 জন সহ বেশ কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জেলা বিএনপি। তারা যদি অনুশোচনা বোধ করে যে না আমরা ভুল করেছি, আমরা দলের সিদ্ধান্তকে সম্মান জানাবো, তাহলে তাদের জন্য দরজা খোলা রয়েছে। সংঘাত সংঘর্ষবিহীন শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় ভোটাররা। এলাকার উন্নয়নে যাকে কাছে পাবেন তাকেই এগিয়ে রাখতে চান তারা। দলমত বুঝি না, যারা দেশের জন্য ভালো কাজ করবে, দেশের শান্তি বজায় রাখবে, আমরা তাদেরকেই বেছে নেব। দেশের মানুষের জন্য কল্যাণমুখী কাজ করবে, যে তাদের জন্য আমরা কাজ করব। পাবনা 3 আসনে মোট ভোটার 4,82,802 জন, আর পাবনা 4 আসনে ভোটার 4,37,145 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে ভারত, আর এমন খবরেই অস্বস্তিতে বাংলাদেশ। কেননা এই চুক্তি কার্যকর হলে $3,000 কোটি বাজারের বাড়তি সুবিধা পাবে প্রতিবেশীরা, আর যার কেন্দ্র হবে পোশাক আর টেক্সটাইল খাত। ব্যবসায়ী নেতারা বলছেন এই বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন ঠেকানোর বিকল্প নেই। জাতিসংঘে সে আবেদন আবার করতে হবে নতুন রাজনৈতিক সরকারকে। যদিও অর্থনীতিবিদদের ধারণা জিএসপি প্লাস সুবিধা পেলে প্রস্তুতির কিছুটা সময় মিলবে। ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির গল্প 4 দশক পুরনো। পাট দিয়ে যে বাণিজ্যের শুরু, পরে তাতে দাপট বাড়ে পোশাক ও টেক্সটাইলের। মুদ্রার হিসেবে সবশেষ ওই পরিমাণ ছাড়িয়েছে $30 বিলিয়ন। ছেড়ে কথা বলছে না ওষুধার চামড়াও। বলা হয় 80-র দশক থেকে পাওয়া জিএসপি সুবিধার কারণেই 27 দেশের বাজারে এত দাপট বাংলাদেশের। 2001 সাল থেকে মিলছে এভরিথিং বাট আর্মস সুবিধা, যার আওতায় ইউরোপে অস্ত্র বাদে দেশীয় সব পণ্য বিক্রি করা হচ্ছে বিনা শুল্কে।
তবে ইউরোপের সাথে ভারতের নতুন মুক্ত বাণিজ্য চুক্তির খবর বিপদের আভাস দিচ্ছে, কেননা আগামীতে ৪৫ কোটি গ্রাহকের এই বাজারে ৯০ ভাগ পণ্য বিনা শুল্কে পাঠাতে পারবে প্রতিবেশী দেশটি। একই সুবিধা নিয়ে ভারতের বাজারে ৪০০ কোটি ইউরো সাশ্রয় করতে পারবে ইউরোপের কোম্পানিগুলো। ফলে প্রায় $৩০ বিলিয়ন বাজার চলে যেতে পারে এই দুই দেশের নিয়ন্ত্রণে। সুবিধা পাবে তৈরি পোশাক, চামড়া, হিমায়িত মাছ, চিংড়ি, প্লাস্টিক, রাবার ও অটোমোবাইলের মতো খাত। যে এলডিসি স্ট্যাটাস না থাকলে পরে আমাদের যে এখন যে শুল্কমুক্ত সুবিধাটা আছে সেটা চলে যাবে। তার মানে আমাদের তখন হয়তো বা 5 থেকে আবার 10 থেকে 15% হয়তো বা ডিউটি দিতে হতে পারে। সো সেই সিনারিওতে গেলে আমাদের কিন্তু একটা বড় ধরনের কম্পিটিটিভনেসে আমাদের একটা বড় ধরনের সমস্যা তৈরি হবে। জিএসপি প্লাস পাইও এলডিসি গ্র্যাজুয়েশনের পরে সেইখানে গিয়ে আমরা আসলে আমাদের এই 90% গুডস বর্তমান আইনে আউট অফ থাকবে, কি জানি বলে জিএসপি ফ্যাসিলিটিস থাকবে। ফলে আমাদের এই গার্মেন্টস আর পাচ্ছে না। ফলে বর্তমানে যে আমাদের যে গ্যাপটা আছে তার তুলনায় সেই সময় গিয়ে প্রায় 24%-এর মধ্যে হয়ে যাবে। তারা এখন 12%, তারা 0-তে আসবে, আমরা এখন 0-তে আছি, 12% যাবো। ফলে তারা মাইনাস, আমরা প্লাস। শঙ্কা বাড়িয়েছে ভারতের উপর যুক্তরাষ্ট্রের ট্যারিফ কমার খবরও। তার উপর পোশাক ও টেক্সটাইল খাতের জন্য আলাদা পিএলআই প্রণোদনার ঘোষণা দিয়েছে মোদী সরকার। পিএম মিত্র অঞ্চলে বিনিয়োগে দেয়া হতে পারে আলাদা 25 ভাগ প্রণোদনা। প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে প্রতিযোগিতায় টিকবে বাংলাদেশ? বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত না স্বল্পোন্নত দেশ থেকে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত না গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদাররা কেউই দ্বিপক্ষীয় এই ধরনের বাণিজ্য চুক্তিতে যাওয়ার ব্যাপারে উৎসাহী হবে না। সুতরাং আমাদের জন্য আসলে জরুরি হবে এলডিসি গ্র্যাজুয়েশনের কাজটি সময় মতো শেষ করে এবং পাশাপাশি অন্যান্য দেশগুলোকে সিগন্যাল দেওয়া যে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করা। ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে 2027 সালে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝে ভূগর্ভস্থ আরও একটি মিসাইল ঘাঁটির খবর সামনে এনেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় নতুন এই ঘাঁটিটির উদ্বোধন করেন বিপ্লবী গার্ড বাহিনীর 2 কমান্ডার। আর এই সময় মিসাইল ইউনিটগুলোর সামরিক সক্ষমতার পাশাপাশি তাৎক্ষণিক যুদ্ধ প্রস্তুতি যাচাই করা হয়। ইরানের ওপরে যে কোনো আঘাত এলে তার কড়া পাল্টা জবাবের হুঁশিয়ারিও দেন IRGPর কমান্ডার। পরমাণু চুক্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চলমান রেষারেষির মাঝেই সামনে এলো ইরানের ভূগর্ভস্থ আরও একটি মিসাইল ঘাঁটি উদ্বোধনের খবর। মার্কিন বাহিনীর সাথে টক্কর দিয়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতেই জনসম্মুখে আনা হয়েছে ঘাঁটিটি। বুধবার ভূগর্ভস্থ এই ঘাঁটিটির উদ্বোধন করেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর সশস্ত্র শাখার চিফ অফ স্টাফ আব্দুর রহিম মোসাভি ও অ্যারোস্পেস ডিভিশন কমান্ডার সৈয়দ মজিদ মোসাভি। নিশ্চিত করেছে ফার্স নিউজ, ইরনার মতো ইরানের বেশ কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যম। ঘাঁটিটি পরিদর্শনকালে IRGCর মিসাইল ইউনিটগুলোর সামরিক সক্ষমতা ও তাৎক্ষণিক যুদ্ধ প্রস্তুতি যাচাই করেন সিনিয়র কমান্ডাররা। এর পাশাপাশি বিস্তারিত নিরীক্ষণ চলে কৌশলগত সামরিক ইউনিটগুলোর অগ্রগতি সম্পর্কেও। এ সময় ইরানের উপর যে কোনো হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন সামরিক কমান্ডার। যে কোনো পক্ষের সামান্যতম ভুলের কড়া পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান। এমন পদক্ষেপ নেওয়া হবে যা একটি আঞ্চলিক সংঘাত শুরু করার জন্য যথেষ্ট। মিসাইল ঘাঁটি উদ্বোধনের সময় 12 দিনব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের জেরে ইরানের প্রতিরক্ষা নীতি বা ডক্ট্রিনে পরিবর্তন আনার কথা জানান চিফ অফ জেনারেল স্টাফ। আক্রমণাত্মক নীতিতে দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা, গেরিলা কায়দায় প্রশিক্ষণের পাশাপাশি বিধ্বংসী সামরিক কৌশল রপ্তের পিছনে জোর দেওয়া হয়েছে নতুন প্রণীত এই নীতিতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পরমাণু ইস্যুতে মতভেদ দূর করতে যুদ্ধের পরিবর্তে আলোচনাকেই প্রাধান্য দিচ্ছে ইরানের জনগণ। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার পর এই নিয়ে নতুন করে আশার আলো দেখছে তেহরানবাসী। কূটনৈতিক এই প্রয়াসকে সাধুবাদ জানান তারা, আর বলেন ইতোমধ্যে অর্থনৈতিক দুরবস্থার মধ্য দিয়ে তাদের দেশ আছে, আর এই পরিস্থিতিতে যুদ্ধ এড়াতে ইরানের নীতি নির্ধারকরা সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলেও বিশ্বাস তাদের। গেল কয়েক সপ্তাহের উত্তেজনার মাঝেই পরমাণু ইস্যুতে আলোচনায় বসে ওয়াশিংটন, তেহরান। ওমানের রাজধানী মাস্কাটে হয় উভয় পক্ষের পরোক্ষ বৈঠক। কোনো ফলাফল না আসলেও এ আলোচনাকে নতুন এক সূচনা আখ্যা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। এদিকে দুদেশের মধ্যকার চলমান উত্তেজনা কমাতে এমন আলোচনাকে সাধুবাদ জানিয়েছেন ইরানের বাসিন্দারা। তারা বলেন যুদ্ধ বাঁধলে কেউই লাভবান হবে না, তাই আলোচনাই শ্রেষ্ঠ সমাধান। যুদ্ধ শুরু হলে আমাদের মুদ্রা ডলারের তুলনায় আরো দুর্বল হয়ে পড়বে, সাধারণ মানুষের জীবন আরো কঠিন হয়ে যাবে। তাই একটি সফল আলোচনাই হবে সেরা সমাধান।
শুক্রবার আলোচনার মাঝেই মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশনা দেয় হোয়াইট হাউস। অপরদিকে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ইরান। তা সত্ত্বেও অনেকেই আশাবাদী এই আলোচনার মাধ্যমেই দুদেশের সম্পর্কে উন্নতি আসবে। শেষমেশ ইরানে হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে আসবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র তার সেনাদের এই অঞ্চলে মোতায়েন করেছে, তবে আমি মনে করি বাস্তবিক যুদ্ধের সম্ভাবনা মাত্র 1%। আমি নিশ্চিত চুক্তি হবে। আমরা ইতোমধ্যেই অর্থনৈতিক যুদ্ধের মধ্যে আছি। এই পরিস্থিতিতে নীতি নির্ধারকরা নতুন করে আর কোনো সংঘর্ষে জড়াবে না বলেই বিশ্বাস করি। পরমাণু ইস্যুতে গেল বছর এপ্রিলে অন্তত 5 দফা পরোক্ষ আলোচনায় অংশ নেয় যুক্তরাষ্ট্র ইরান। তবে জুনে ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলার পর সেই প্রচেষ্টা ভেস্তে যায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।